নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। আজকে আরো একটা নতুন বই নিয়ে হাজির। অনেকেরই পছন্দের বই, পছন্দের লেখক, আমারও পছন্দের লেখক অভীক দত্তের দার্জিলিং মেল। তো এই বইটার প্রচুর সুনাম শুনেছিলাম, ফেসবুকে খুব হাইপ দেখি, কিন্তু আমার না পড়ে ঠিক মজা আসলো না, মানে ঠিক জমলো না। এই লেখকের বক্তব্য অনুযায়ী এই বইতে একটা উপন্যাসিকা রয়েছে, একটা ছোট গল্প রয়েছে। ছোট গল্পটার নাম হচ্ছে মিনাং মনেস্ট্রির অস্তর। আর উপন্যাসিকা যেটা, সেটা হচ্ছে আনন্দ বসন্ত সমাগমে। উপন্যাসিকাটা না আমার ঠিক উপন্যাসিকা মনেই হয়নি, এটা একটা বড় গল্প বলা চলে। এবার অভিক দত্তের ইউএসপি যেটা, তিনি বিরাট একটা পরিসরকে খুব কম্প্যাক্ট ভাবে, খুব ছোটোর মধ্যে লিখে দিতে পারেন। মানে আপনার মনেই হবে না যে, মানে পরে পরে ভাববেন পড়ার পরে যে বাপরে, তো বিশাল বড় একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটাকে এই কটা পাতার মধ্যে তিনি ঢুকে দিলেন। তো সেটা তার ইউএসপি, তার গুণ আর কি। তো দুটোর ক্ষেত্রেই, মানে গল্পটার ক্ষেত্রে, উপন্যাসিকার ক্ষেত্রেও আমি বলবো মানে ঠিক জমলো না। তো গল্পটার ক্ষেত্রে একটা ওই তন্ত্র, মানে তখন সদ্য সদ্য উঠছে আর কি এই তন্ত্র মন্ত্রের ব্যাপার স্যাপার, তো ওই একটা ছাপ ওই গল্পটার ক্ষেত্রে রয়েছে। তো খুব জানা প্লটের গল্প, মানে খুব চেনা জানা ছকের গল্প, মানে খুব একটা ইন্টারেস্টিং কিছু নেই, আপনার চেনাশোনা জিনিসের মধ্যেই গল্পটা ঘোরাফেরা করে। তো সেটা আমি আসছি পরে। আর উপন্যাসিকা যেটা, সেটাও অভিক দত্তের একটা ছাপ আছে, একটা রোমান্টিকতা রয়েছে। আর তিনি অতিরিক্ত টুইস্ট দিতে গিয়ে গল্পটা না একটু ঘেটে গেছে, মানে উপন্যাসিকাটা। তো অতটা টুইস্ট দরকার ছিল না, বরঞ্চ মানে এত সুন্দর একটা পটভূমি ছিল, সেইটাকে কাজে লাগিয়ে রোমান্টিক ব্যাপারটাকে যদি একটু মানে আরো বাড়িয়ে চাড়িয়ে লিখতে, তাহলে ভালো হতো। উল্টে তিনি এখানে একটা রোমান্টিকতা দিয়ে শুরু করে শেষের দিকে একটা, মানে রোমান্টিকতার মধ্যে একটা থ্রিলার বা একটা সূক্ষ্ম সাসপেন্স ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা ঠিক জমেনি। মানে ঠিক পুরো ব্যাপারটা একটু ঘেটে গেছে। তো যাই হোক, ওভারঅল পুরো বইটা মানে আমার মতে ওয়ান টাইম রিড। ঠিক জমলো না, এত হাইপ কেন বা এত মানুষের কেন ভালো লাগে আমি জানি না। তো এবার আমি আসছি আস্তে আস্তে। এবার বইটার গল্প দুটো নিয়ে বলবো, তবে সেটা বলার আগে আমি একটা খারাপ, একটা ভালো জিনিস বলে দিই বইটার ব্যাপারে। প্রথমে খারাপটাই বলি। এটা আমার পার্সোনালি মনে হয়েছে, বা আমার মতো হয়তো অনেকের মনে হতে পারে, যে এই যে বইটার নাম দার্জিলিং মেল, তো এইটা আপনার শুনেই একটা পাহাড় পাহাড় ভাইব আসবে, একটা দার্জিলিং এর কথা আপনি মনে মনে ভাববেন। মানে ভেবেই আপনার একটু হালকা গা শিরশির করবে, বিশেষ করে যাদের পাহাড় পছন্দ, ঠান্ডা পছন্দ, আমার মতো পাবলিক আর কি। এবার সেইটা কিন্তু এই বইতে জাস্টিফাই হয় না। মানে দার্জিলিং মেল নামকরণ, আর তার ভেতরে মানে আমি যখন লেখা দুটো পড়ছি, সেখানে টুকটাক দার্জিলিং এর একটা দুটো জায়গার কথা, কিংবা টুকটাক একটু পাহাড়ি, মানে পাহাড়ি পরিবেশের কথা, আর এই মাঝে মাঝে গ্লেনারিজ এই সেই দু একটা জায়গার কথা, ব্যাস এটুকুর মধ্যেই কিন্তু গল্পগুলো সীমাবদ্ধ। মানে পাহাড়টাকে সে এক্সপ্লোরই করেনি, পাহাড়ি পরিবেশ যেটা সেইটাকে এক্সপ্লোর করার হয়তো সুযোগ ছিল, করেননি, কিংবা সুযোগই ছিল না, সেটা তো লেখকের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি এই কথাটা এর জন্যই বলছি যে দুটো গল্পের ক্ষেত্রেই মনেস্ট্রির, মিনাম মনেস্ট্রির অস্তর যেটা, সেটাতে খুব একটা সুযোগ ছিল না, বা মানে পার্সোনালি আমার পড়ে মনে হচ্ছে। কিন্তু প্রথম গল্পটার ক্ষেত্রে অনেক সুযোগ ছিল, তো সেইটাতে মানে পাহাড় ব্যাপারটা ঠিক মতো আসেইনি, ফোটেইনি। মানে আপনার একটা সময় পর পড়তে পড়তে আপনার মনেই হবে না, মানে আপনার মাথা থেকে বেরিয়ে যাবে যে আপনি পাহাড়ি ব্যাকগ্রাউন্ডের আড়ালে কোনো গল্প পড়ছেন। কোনো মানে ওই ব্যাপারটা আসেই না, আপনি জাস্ট নর্মাল গল্প পড়ছেন। অভিক দত্তের আর পাঁচটা রোমান্টিক গল্প কিংবা থ্রিলার গল্প যেমনভাবে আপনি পড়েন, তো সেরকমই লাগবে। মানে ওই একটা ব্যাকগ্রাউন্ডে একটু শিশির ভাব, সেই ব্যাপারটা কিন্তু আসে না। তো এই বইটার অন্য নামকরণ হলে ভালো হতো। দার্জিলিং মেল শুনে মানে নামের হিসাবে যে বই কিনতে যাবে, সে কিন্তু মানে খুব একটা কিছু পাবে না এই বই থেকে। সে কিন্তু মানে একটু নিরাশই হবে। তো এটা গেল খারাপ। আর সবচেয়ে ভালো দিক যেটা, সেটা আমি আগেও বলেছি অভিক দত্তের বইয়ের কথা বলতে গিয়ে, আপনি তার যদি মানে তুলনামূলক খারাপ লেখাও পড়েন, পড়তে পড়তে সেটা আপনার কোনো সময় মনে হবে না যে আপনি এটা খারাপ লেখা পড়ছেন, মানে অভিক দত্তের স্ট্যান্ডার্ডের লেখা আপনি পড়ছেন না। পুরো আপনি ওর মধ্যেই থাকবেন, ওর মধ্যেই ঢুকে থাকবেন, যতক্ষণ না আপনি মানে পড়াটা শেষ হবে। পড়ার পর আপনার মনে হবে এই বাবা, এটা আমি মানে পড়লাম বলতে, পড়তে পড়তে আমার কিছু মনে হয়নি, কিন্তু পড়ার পর মনে হচ্ছে যে ঠিক জমলো না আমারও। আমি যে কিছু বললাম যে ঠিক জমলো না, এটা কিন্তু আমার পড়ার পর মনে হচ্ছে। পড়তে পড়তে আপনি একদম হুড় হুড় করে টানবে আর কি বই। আর তার তো এটা মানে খুব সহজাত একটা প্রবৃত্তি বা গুণ, যেটা মানে সেটা খুব কম লেখক বা লেখিকা রয়েছে, যে তিনি বিশাল বড় একটা পরিসরকে খুব
কম্প্যাক্টভাবে লিখতে পারেন। আর প্রচুর কথোপকথন মানে অহেতুক কোনো ডেসক্রিপশন নেই, অহেতুক কিচ্ছু নেই। মানে অনেকে হয় না গল্প বড় করার জন্য একটু সাব ইভেন্ট ঢোকায়, তিনি গল্প বড় করার চেষ্টাই করেন না, তার কাছে সাব ইভেন্ট কোনো ম্যাটারই করে না। তিনি যেইটা লেখেন একদম টু দ্য পয়েন্ট লেখা। আর সেখানেও হয়তো কোনো বর্ণনা নেই, মানে কথোপকথনের মধ্যে দিয়ে আপনি পুরো মানে একদম পুরো একটা চরিত্রকে দেখতে পাবেন, চরিত্রের সবকিছু বুঝতে পারবেন। মানে এই জিনিসটা আমি যখন প্রথম তার লেখা পড়ি তখন আমার মনে হয়েছিল যে অনেকে কি হয়, একটা মানুষের চরিত্র, একটা ছেলেও বা একটা মেয়েও তাকে মানে ফোটানোর চেষ্টা করে, মানে তাকে আঁকার চেষ্টা করে, যেন পাঠক বা পাঠিকার মনে সেই চরিত্রটা ফুটে ওঠে, মানে সে একটা কল্পনা করতে পারে যে আচ্ছা একে এরকম দেখতে, এর চুলটা এরকম, এর মুখটা এরকম। অভিজ্ঞতার ক্ষেত্রে তিনি সেটা মানে খুব ক্যাজুয়াল, কিন্তু চেষ্টাই করেন না যে কোনো চরিত্র ফুটিয়ে তোলার। কিন্তু এমন না যে সে চেষ্টা না করার পরেও কিন্তু আপনি যখন পড়বেন আপনি তা আপনার মতো করে কিন্তু চরিত্রটাকে নিজের মনে এঁকে নেবেন। তো এইটা তার লেখার গুণ, এই বইতেও সেটা ভরপুর রয়েছে দুটো গল্পের ক্ষেত্রে। আপনার একবারের জন্য মনে হবে না যে এটা আপনি মানে তার স্ট্যান্ডার্ড একটু খারাপ লেখা বলছে। যতক্ষণ পড়বেন ততক্ষণ পুরো ওর ভেতরে ঢুকে থাকবে। আচ্ছা, এবার এই বইটার গল্প দুটো নিয়ে বলি। তো প্রথমেই দ্বিতীয় গল্পটা নিয়ে বলি। তো মিনাং মনেস্ট্রির অস্তর। এবার এখানে দুটো বন্ধু রয়েছে, তারা একটা মনেস্ট্রিতে যায়, যে মনেস্ট্রিটার নাম হচ্ছে মিনাং। তাদের গাড়ির ড্রাইভার সাজেস্ট করে যে আপনারা এই মনেস্ট্রিটা যান, তারা ঘুরে বেড়াচ্ছিল অনেক জায়গায়, ফটোগ্রাফি করছিল। তো গাড়ির ড্রাইভার বলে এরকম একটা মনেস্ট্রি রয়েছে যেটা খুবই শান্ত নিরিবিলি একটু অফবিট জায়গা, যেখানে তেমন ট্যুরিস্ট যায় না, তো আপনারা গেলে আপনাদের ভালো লাগবে আর ফটো তুলতে পারবেন ভালো করে। তো এবার তারা সেখানে যায়। এবার যাওয়ার আগে পর্যন্ত দুজনেই ঠিক ছিল, তো হঠাৎ করে মনেস্ট্রি থেকে ফিরে একটা বন্ধু অন্যজনের সাথে একটু অড বিহেভ করতে থাকে। তো এবার অন্যজন ভাবে যে কি হলো, মনেস্ট্রিতে যাওয়ার আগে পর্যন্ত সব ঠিক ছিল, এমন কি ঘটলো যে সে ওখানে থেকে ফিরে অড বিহেভ করছে। সেটা কিছুক্ষণ পরেই জানা যায় আসলে যে অড বিহেভ করছিল সে মনেস্ট্রির অভ্যন্তরে একটা সংগ্রহশালা ছিল, সেখান থেকে তাদের যে পূজিত দেবী ডাকিনী, সেই ডাকিনীর যে অস্ত্র কার্তিকা সেটা সে চুরি করে নিয়ে আসে, কারণ সেখানে তেমন সিকিউরিটি ছিল না। তো তার হঠাৎ মনে হয়েছে যে হ্যাঁ এইটার বাজার মূল্য প্রচুর, অবশ্যই বাজার মূল্য প্রচুর, কারণ সেটা ঐতিহাসিক পরম্পরায় সেটা অনেক বছর ধরে ওই মনেস্ট্রিতে বয়ে আসছে আর কি। তো ঐতিহাসিক মূল্য প্রচুর, তো এবার তার মনে হচ্ছে ওটা বাজারে বিক্রি করলে মানে আমি কোটিপতি হয়ে যাবো। এবার সেইটা চুরি করার ফলে তাদের জীবনে কি অভিশাপ নেমে আসে, তারা আদৌ সেই অভিশাপ থেকে বেরোতে পারে কি পারে না, সেই নিয়ে এই গল্প চলতে থাকে। তো খুব বেসিক গল্প, যারা বৌদ্ধ ধর্ম নির্ভর গল্প পড়েছেন বা উপন্যাস পড়েছেন, এরকম তন্ত্রমন্ত্রের গল্প পড়েছেন, পুঁথি নির্ভর উপন্যাস পড়েছেন, বা মনেস্ট্রির আভ্যন্তরীণ রহস্য বা মনেস্ট্রির আভ্যন্তরীণ কোনো ঘটনা নিয়ে গল্প পড়েছেন, তো তাদের কাছে এটা খুব বেসিক মনে হবে, মানে নাথিং নিউ। খুব গতে বাঁধা গল্প। এই বইটা যখন লেখা, তো তখন এই জিনিসটা খুব চলছিল আর কি, এই যে তন্ত্রমন্ত্রের বিষয় বা এরকম কোথাও থেকে কিছু একটা ঐতিহাসিক গুণাবলী সম্পূর্ণ কিছু একটা চুরি হয়, তো সেইটার অভিশাপ গ্রামের ওপর নেমে আসে বা কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের উপর নেমে আসে, বা তারা সেই গ্রাম বা ইন্ডিভিজুয়াল সেটা থেকে আদৌ বেরোতে পারে কি পারে না, বা তাদের উপর কী এফেক্ট হয়, সেটার পরিণতি কী হয়। তো সেই ফরম্যাটেই এই গল্পটাও চলে। তো খুব বেশি মানে খুব প্রেডিক্টেবল। আমি তো অত পড়িনি এরকম জিনিস, কিন্তু আমার কাছেও খুব প্রেডিক্টেবল লেগেছিল। তো ঠিক আছে, ওয়ান টাইম রিড, মানে খুব খারাপ না। ওই যে বললাম অভিজ্ঞতার লেখা আপনি খারাপ বলতে পারবেন না, পড়ার পর আপনার মনে হবে যে হ্যাঁ ঠিক জমলো না, কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না। মানে ওই একদম সরিয়ে দিলাম এই বাবা, মানে রোস্ট করে দিলাম, হেসে দিলাম, সেরকম লেখা না। আচ্ছা, এবার আসি এই বইয়ের উপন্যাসিকাটা নিয়ে। বড় গল্প বলা যায় যেটা আমার মতে। যাই হোক, তো উপন্যাসিকাটা শুরু হয় একটা কাপেলের গল্প দিয়ে। তো আউট অ্যান্ড আউট রোমান্টিক গল্প। এটা রোমান্টিক রাখার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত পারেননি অভিক দত্ত। তার মনে হয়েছে যে না, গল্পটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে বা গল্পে তেমন মজা আসছে না, হয়তো একঘেয়ে হয়ে যাচ্ছে, তো সেই জন্য তিনি অতিরিক্ত টুইস্ট ঢোকাতে চেয়েছেন, কিন্তু সেটাতেই উল্টে ঘেটে গেছে। মানে অভিক দত্ত এটা বুঝতে পারেননি যে তার গল্প আমাদের একঘেয়ে লাগে না, মানে তার গল্প যেই পড়বে সেটা একঘেয়ে লাগে না, অ্যাটলিস্ট যতক্ষণ সে গল্পটা পড়ছে। তারপরে মানে পোস্ট অ্যানালিসিসে আপনার মনে হতে পারে যে না আর একটু মজা দরকার ছিল, সেটা হতে পারে, সেটা মানে রিডার টু রিডার ভ্যারি করে। কিন্তু মানে আমি বলতে পারি যে এই টুইস্টগুলো না থাকলে এই গল্পটা কিন্তু মানে বেশ ভালো একটা গল্প হতো। যাই হোক, বলি এবার একটু। তো এখানে একটা কাপেল রয়েছে, তো কাপেলটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, তারা হঠাৎ করে হানিমুনে এসে পড়েছে দার্জিলিংয়ে। তো এর আগে গল্পে পরিষ্কার লেখা আছে তারা 3 মাসে 30 মিনিটও কথা বলেনি, তাদের মধ্যে কালে ভদ্র হতে একবার বা দুবার দেখা হয়েছে, সেটাও খুবই কম সময়ের জন্য। তো মেয়েটার একটা পরীক্ষা চলছিল,
তো ছেলেটা যখন মেয়েটাকে মানে ফোন করার চেষ্টা করেছিল কয়েকবার, তো তখন মেয়েটা পরিষ্কার বলে দিয়েছিল যে আমাদের তো বিয়ে হচ্ছে, তো বিয়ের পরেই আমরা কথা বলবো, এখন আমাকে প্লিজ এই কদিন একটু কথা না বললেই ভালো হয় বা ডিস্টার্ব না করলেই ভালো হয়, আমি একটু পরীক্ষাটা দিয়ে নিই। তো ছেলেটা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোক, সে যথেষ্ট শিক্ষিত, তার যথেষ্ট মানে আত্মমর্যাদা সম্পন্ন আর কি সে মানুষ, তো সে ফোন টোন করেনি। যাই হোক, এবার এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা হঠাৎ করে হানিমুনে এসে পড়েছে। এবার মানে যাদের সাথে হয়েছে তারা রিলেট করতে পারবেন, বা যাদের সাথে হয়নি তারাও ওদের জায়গায় দাঁড়িয়ে ভাবতে পারবেন যে তারা মানে তাদের ভেতরে এই মোমেন্টে কি চলতে পারে, যে একদম প্রায় সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে আমাকে একটা রুম শেয়ার করতে হবে, একটা বিছানা শেয়ার করতে হবে, আবার সেখানে তো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া রয়েছে যদি মানে তারা অতটা ইন্টিমেট হয়। তো এই অবস্থায় কি সেটা সম্ভব? তো এবার দুজনের মনের মধ্যেই একটা মানে বাটারফ্লাই ইফেক্ট চলছে যে কি হবে কি হবে, একটা মানে স্ট্রেস বা কনসার্ন যে কি হতে পারে, এই মানুষটাকে আমি ঠিকমতো জানি না। তো এখন কি হয় মানে নর্মালি একটা হানিমুনে আসার আগে যে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, লাভ লাভ হলে তো কোনো কথাই নেই। যাই হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তো তারা নিজেদের মধ্যে একটু সহজ হবে, একটু ওপেন হবে, বা খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে, মানে নিজেদের মধ্যে সম্পর্কটা একটু মিষ্টি মধুর হবে আর কি। তো এদের মধ্যে সম্পর্কই হয়নি সেভাবে, সেই অবস্থায় এরা হানিমুনে এসে পড়েছে। তো এই ব্যাকগ্রাউন্ড নিয়ে গল্পটা শুরু হয়, এখান থেকে গল্পটা শুরু হয়। এবার এদের মধ্যে কি হয়, আদৌ তারা ইন্টিমেট হতে পারে কিনা, বা ইন্টিমেট হলেও সেটা কিভাবে এগোয়, তারপর তাদের মধ্যে সম্পর্কটা কিভাবে মানে কিভাবে চেঞ্জ হয় আর কি। তো এই জিনিসগুলো যথেষ্ট মিষ্টি, খুব মিষ্টতার সাথে অভিক দত্ত লিখেছেন। তো লেখনী হিসাবে এই জায়গাটা খুব স্ট্রং, পড়তে ভীষণ মজা লাগে, ভীষণ ভালো লাগে। মানে হয় না কিছু জায়গায় খুব রাফ সেক্সের বিবরণ থাকে, তো পড়ে আপনার মনে হবে যে চটি গল্প পড়ছেন, না এখানে সেরকম কিচ্ছু মনে হয় না, বরঞ্চ খুব কাছের মনে হয় বা খুব আপন মনে হয় আর কি পুরো ব্যাপারটা আর কি। তো এতটা অবধি ঠিকঠাক চলছিল। এরপরে গিয়ে হচ্ছে গল্পে আসে প্রথম টুইস্ট। এই টুইস্টটা অবধি আমরা মেনে নিতে পারি, বা আমি মেনে নিয়েছি, যে হঠাৎ করে সেখানে একজনের আগমন হয়। সেই ছেলেটা পরিচয় দেয় মানে হাজবেন্ডটাকে, যে সে হচ্ছে মেয়েটার প্রেমিক, এক্স আর কি। তো সে এখনো মেয়েটাকে ভুলতে পারেনি, কিন্তু মেয়েটা অলরেডি ভুলে গেছে, মেয়েটা মুভ অন করে গেছে। কিন্তু ছেলেটা যেহেতু ভুলতে পারেনি, তো ছেলেটা মানে তাদের ব্রেকআপ হওয়ার পর থেকে প্রতি মোমেন্টের খবর মেয়েটা রাখতো, তার কোথায় বিয়ে হয়েছে, কার সাথে বিয়ে হয়েছে, এমনকি বিয়ের আসরেও সে ছদ্মবেশে এসেছিল, এমনকি এই হানিমুনেও মানে তার এক বন্ধুর কমন ফ্রেন্ডের কাছ থেকে জেনে নেয় যে হানিমুনের লোকেশন কি। তো অন্য একটা হোটেলে সে উঠে সেখান থেকে সে ওদের উপর নজর রাখছে। তো ঘটনা পরম্পরায় আর কি ওই হাজব্যান্ডের সাথে তার পরিচয় হয়। তো এইটুকু শুনে আপনি কি ভাববেন, যে এবার তাদের মধ্যে একটা ব্যান্টার হবে, একটা মারামারি হতে পারে, বা খুব ঝামেলা হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে, যে আসলে স্ত্রীর সাথে সেভাবে সম্পর্ক হয়নি, সে কিছু জানেই না, বা সে তার পাস সম্পর্কে জানি না, কিন্তু যতটুকু জেনেছিল স্বামীটা যে তার এরকম কোনো ব্যাপার ছিল না। তো এবার সেখান থেকে ব্যাপার স্যাপার আলাদাই লেভেলে যায়, মানে খুব সূক্ষ্ম দড়ির ওপর দিয়ে যেতে থাকে, এদিকে গেলেই ক্যাচাল, আর এদিকে হচ্ছে মানে একদিকে রোমান্টিকতা আর একদিকে হচ্ছে পুরো মানে ক্যাচাল আর কি, মানে ঝগড়া। তো সেই সূক্ষ্ম দড়িটা কিন্তু খুব সুন্দর মেনটেন করেছেন অভিক দত্ত। তো মজাটা ভরপুর রয়েছে একদম গল্পের ক্লাইম্যাক্সের আগে পর্যন্ত। তো এই জায়গাটায় স্বামী চরিত্রটা একটা মানে খুব সুন্দরভাবে লিখেছেন। তো সে খুব ঠান্ডা মাথার মানুষ, আর সে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোক, তো মানে চোখ কান সবসময় খোলা। কিন্তু সেম জিনিসটাই যদি আমি কাউন্টার করি, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোক হয়ে আপনি এরকম একজন মানে যে এক্স হিসাবে নিজেকে দাবি করছে, তো তার তো আপনি একটু খোঁজ খবর লাগাতে পারেন প্রাথমিক ধাক্কা কাটানোর পর। সেটা কিন্তু পুরো গল্প জুড়ে হয় না, একবারের জন্য সে খোঁজ খবর লাগায় না যে সেই ছেলেটা আদৌ যেটা বলছে বা যেটা করছে সেগুলো কতটা জাস্টিফাইড, বা সে আদৌ সত্যি বলছে কি, কারণ সেটা নিয়ে পরবর্তীকালে অনেকগুলো টুইস্ট আছে। তো সেটা কিন্তু করে না। তো এটা আমার একটা মানে দুর্বল দিক লেগেছে। কিন্তু বাকি ছেলেটার যে চরিত্র মানে স্বামী চরিত্রটার যে মানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে, সে সে খুব মানে কাম মাইন্ডেড। উল্টে সে যে এক্স ছিল তার সাথে বন্ধুত্ব করে, তাকে চা খাওয়ায়, তাকে ভালো হোটেলের মানে ওঠায় আর কি। মানে সেই এক্স যে সে যথেষ্ট গরিব, মানে ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল নয়। তো এমনি এই মেয়েটার পিছনে থেকে সে অনেক খরচ করে ফেলেছে অলরেডি। তো সেখানে সে উল্টে মানে এমনভাবে ব্যাপারগুলো চলতে থাকে, আপনার মনে হবে যে এই রে এবার কি মানে বউটাকে গিয়ে এক্সের হাতে তুলে দিয়ে আসবে। সেটা হয় না। হ্যাঁ, যে অন্য সিনেমার প্লট হয়ে যেত, না সেটা হয় না। কিন্তু সেই জায়গায় যেগুলো হতে থাকে সেগুলো যথেষ্ট মজার, মানে তার জায়গায় অন্য কেউ হলে সেসব করবে না আর কি। তো এই
এতটা অব্দি ঠিক ছিল, ঠিক আছে। এইবার গল্পের যখন ক্লাইম্যাক্স আসে তো তখন আপনার মনে হচ্ছে কী হবে, তাহলে কি এক্সের সাথেই মেয়েটা চলে যাবে, নাকি তাদের মধ্যে মানে সব কটা দিয়ে একটা সুন্দর পরিণতি পাবে, মানে ছেলেটাও মুভ অন করে যাবে, মানে যে এক্স আর স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওইখানে পরপর অ্যাটলিস্ট 3খানা টুইস্ট আছে যেগুলো কোনো দরকারই ছিল না। ওইখানে প্রথম যে টুইস্টটা আছে সেটা যথেষ্ট শকিং, মানে একেবারেই আনপ্রেডিক্টেবল। তো ওটা হজম হতে হতে আরেকটা টুইস্ট আছে, সেইটা হজম হতে হতে আরেকটা টুইস্ট আছে। তো ওইখানে আমার পার্সোনালি মনে হয়েছিল কোনো দরকার ছিল না। মানে যেমন চলছিল গল্পটা সুন্দর হতো, মানে গল্পটা অলরেডি একটা হাইপ ক্রিয়েট করে দিয়েছিল যে হ্যাঁ শেষে গিয়ে কী হবে, কিন্তু শেষে গিয়ে যেটা হয় মানে ঠিক আছে, যেটা হয় সেটা জাস্টিফাইড, কিন্তু যেইভাবে সেটা হয়, মানে যে টুইস্টগুলো আনা হয়েছে সেটার জন্য কোনো দরকার ছিল না। একদম স্ট্রেট লাইনে গল্পটা এগোলে অনেক বেশি অ্যাপিলিং হতো, অনেক বেশি মনের কাছের হতো। বিশেষ করে গল্পটা প্রথম দিকে যেভাবে রিলেটেবল লাগছিল, শেষের দিকে পুরো মানে একটু অবাস্তব হয়ে যায়। তো আমার পড়তে পড়তে মনে হচ্ছিল এই কী ভাই, সায়ক আমান হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। সায়ক আমানের গল্পে এরকম শেষের দিকে 2-2-4 করতে গিয়ে এরকম ভুলভাল টুইস্ট আছে। এখানে 2-2-4 করার কোনো গল্প নেই, কিন্তু টুইস্টগুলোরও কোনো দরকার ছিল না। মানে অভিজ্ঞতা হয়তো ভেবেছে যে একটুখানি একঘেয়ে হয়ে যাচ্ছে, একটু অন্যরকম কিছু ট্রাই করি। অন্যরকম ট্রাই করতে গিয়ে তিনি টুইস্ট দিয়েছেন, কিন্তু আমার সেটা ভালো লাগেনি। আমি জানি আমার মতো অনেকে আছে যাদের মানে অভিজ্ঞতার ফ্যান হয়ে তাদের সেটা ভালো লাগে না, কারণ দরকার ছিল না আর কি, উল্টে ঘেটে গেছে। যাই হোক, এই হচ্ছে দুটো গল্প। তো প্রথম গল্পটা তুলনামূলকভাবে দ্বিতীয় গল্পের থেকে ভালো। দ্বিতীয় গল্পটায় মানে বেসিক্যালি ছিল না কিছুই, খুবই গতে বাঁধার গল্প। প্রথম গল্পটা মজার, খুবই রোমান্টিক। তিনি রোমান্টিক জনরার লেখা ভালোই লেখেন, তো ক্লাইম্যাক্সের আগে পর্যন্ত সেটা একদম ঠিকঠাক ছিল, ওখানেই ঘেটে গেছে। তো এই আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা উপন্যাস, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। আর যদি কোনো নতুন লেখক লেখিকা থাকেন বা কোনো প্রকাশনী থাকেন, যদি কারোর মনে হয় যে তাদের বই বা তাদের পাবলিশিং হাউস থেকে ছাপানো বই মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে বা অনেক বইয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে, তো আমাকে পাঠাতে পারেন। আমি যতটা সম্ভব, যদি আমার বইটা ভালো লেগে থাকে তাহলে আমি সেটা প্রমোশন করব, সেটার প্রচার করব আমার এই চ্যানেলের মাধ্যমে। এছাড়া ফেসবুক পেজ রয়েছে, আর এছাড়া টুকটাক রিল রয়েছে, ফেসবুক পোস্ট রয়েছে, মানে যতটা যা সম্ভব আমি সেটা করব। এর আগেও করেছি। আমার চ্যানেল যদি ভিজিট করেন কিংবা ফেসবুক পেজ যদি ভিজিট করেন দেখতে পাবেন। তো এই ইনভিটেশনটা রইল, কেউ চাইলে পাঠাতে পারেন।